দেখো আমরা এখানে তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর আগের দিন করেছিলাম হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারের। তো তার মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোনগুলি ছিল, কোথায় গেল? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলাম তো, তারপর থেকে শুরু হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা হিট অ্যান্ড টেম্পারেচারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করেছিলাম। সেটার অলরেডি ভিডিও হয়ে গেছে, ওটা আপলোড করে দেবো না আজকে। হ্যাঁ, ওটা আপলোড করে দেওয়া হয়েছে মনে হয়। তো যাই হোক, আমরা তারপর থেকে শুরু করছি। তো এর আগের দিন আমরা কি দেখেছিলাম বলো? হিট কত ধরনের? হিট হচ্ছে দুই ধরনের। মনে পড়ছে? হিট আমরা দুই ধরনের পড়েছিলাম যে, হিট আমরা দুই ধরনের পড়েছিলাম, মনে আছে? একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা আমরা পড়েছিলাম হচ্ছে বোধগম্য তাপ, সেন্সিবল হিট। আর আরেকটা পড়েছিলাম আমরা লিন তাপ, লিন তাপ বা ল্যাটেন্ট হিট, বা ল্যাটেন্ট হিট। এটাই এর আগের দিন আমরা কিন্তু পড়েছিলাম, ল্যাটেন্ট হিট, তাই না? তো সেন্সিবল হিট বা বোধগম্য তাপ কোনটাকে বলা হয়? যেমন আমি তোমাদের বলেছিলাম, ধরো তোমার -10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের বরফ আছে, সেটাকে তুমি হিট দিচ্ছ। সেটাকে তুমি কি দিচ্ছ? হিট দিচ্ছ। হিট যখন দেবে তখন এই বরফের টেম্পারেচার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো বরফের টেম্পারেচার। তো এক্ষেত্রে স্টেটের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ প্রথমেও বরফ ছিল, পরেও কিন্তু বরফই আছে, অর্থাৎ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবে কি হয়েছে? এই বরফের টেম্পারেচার বেড়েছে। তো এই ধরনের টেম্পারেচার বা না, এই ধরনের হিট, যে হিট প্রদান করার মাধ্যমে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে না, শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধি পায় বা উষ্ণতার পরিবর্তন ঘটে, তাকেই আমরা কি বলবো? সেন্সিবল হিট বা বোধগম্য তাপ। আর লিন তাপ কি বলেছিলাম? দেখো, এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ধরো বরফ আছে, ধরো 1 কেজি বরফ আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি বরফ আছে। তুমি কি করলে, এটাকে যদি আরও হিট করতে শুরু করো, তাহলে দেখবে যে এটা কি গলে বরফ জলে পরিণত হতে শুরু করবে। তো সেক্ষেত্রে প্রথমে এই 1 কেজি টেম্পারেচারের 1 কেজি ভরের যে বরফ আছে, যার টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রথমে পুরো বরফটা গলে কিন্তু জলে পরিণত হবে না। প্রথমে খানিকটা বরফ গলে জলে পরিণত হবে, তারপরে আর খানিকটা বরফ গলে জলে পরিণত হবে। এভাবে করতে করতে পুরো বরফটা গলে একটা সময় কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। এই পুরো বরফ গলে গিয়ে মানে সম্পূর্ণরূপে জলে পরিণত হওয়ার আগে পর্যন্ত কি হবে? এই বরফের টেম্পারেচার যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের টেম্পারেচারও থাকবে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এক্ষেত্রে জাস্ট কিসের পরিবর্তন হচ্ছে? এক্ষেত্রে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে কি বললাম? এক্ষেত্রে অবস্থার পরিবর্তন হবে, উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না। যদি অবস্থার পরিবর্তন ঘটে, উষ্ণতার পরিবর্তন না ঘটে, তার জন্য যে হিট আমাদের প্রদান করতে লাগবে, সেই হিটকে আমরা কি বলেছিলাম? লিন তাপ বা ল্যাটেন্ট হিট। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এর আগের দিন এটা ইন ডিটেলস আলোচনা করা হয়ে গেছে। আজকে জাস্ট আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে দেখো, সেন্সেবল হিটের ক্ষেত্রে আমি প্রথমে পড়াচ্ছি বোধগম্য তাপ। এটা নিয়ে আমরা ইন ডিটেলস প্রথমে পড়াশোনা করি। বোধগম্য তাপ, সেন্সেবল হিট। দেখো, বোধগম্য তাপের ক্ষেত্রে তোমাদের অত বেশি ডেরিভেশনের প্রয়োজন নেই। হ্যাঁ, কম্পিটিটিভে এখানে আমাদের অত বেশি ডেরিভেশনের প্রয়োজন নেই। জাস্ট আমাদের কতটুকু প্রয়োজন? আমাদের প্রয়োজন এরকম যে, যদি ধরো কোনো একটা পদার্থ আছে, আমি বললাম এই একটা পদার্থ আছে,
এটা তুমি টেম্পারেচার বৃদ্ধি করবে কত থেকে কত। ধরো টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা টেম্পারেচার বৃদ্ধি করে তুমি করবে হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচার কত বাড়াতে লাগছে, টেম্পারেচারের পরিবর্তন কত হচ্ছে, টেম্পারেচারের পরিবর্তন এখানে হয়ে যাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, অর্থাৎ 60 ডিগ্রি সেন্টিগ্রেড 60 ডিগ্রি সেন্টিগ্রেড হলো কি উষ্ণতা তুমি বাড়ালে না। তো এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন বা টেম্পারেচারের পরিবর্তন, এটাকে আমরা ডেল্টা টি দিয়ে লিখবো। ডেল্টা টি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে এখানে উষ্ণতার পরিবর্তন কত হলো, এখানে উষ্ণতার পরিবর্তন হলো ডেল্টা টি। আচ্ছা, আমি বললাম এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর হচ্ছে, এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি ভর। তো 10 কেজি ভরের একটা বস্তু টেম্পারেচার তুমি বাড়াতে চাচ্ছ কত, 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এর সাথে সাথে আমাদের যেটা লাগবে, এই এই যে বস্তুটার, এই বস্তুটার আপেক্ষিক তাপ আমাদের লাগবে। কি লাগবে, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি এটা সম্পর্কে আমি ইন ডিটেলস পরে আলোচনা করছি আলাদা করে, হ্যাঁ। আপাতত শুধু টার্মটাকে দেখো, আপেক্ষিক তাপ। ধরো এই বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে, আপেক্ষিক তাপ, এই বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে 1.5। আচ্ছা, আপেক্ষিক তাপের এককটাকে মনে রাখবে, কিলো জুল পার কেজি কেলভিন। কিলো জুল পার কেজি কেলভিন, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। তো যাই হোক, যে 10 কেজি ভরের একটা বস্তু রয়েছে, সেই বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে 1.5 কিলো জুল পার কেজি কেলভিন। আচ্ছা, আপেক্ষিক তাপকে না এস দিয়ে ডিনোট করা হতে পারে, কিংবা সি দিয়ে ডিনোট করা হতে পারে। অনেক সময় সি থাকতে পারে, অনেক সময় এস থাকতে পারে। তো এই বস্তুটাতে কতখানি তাপ প্রদান করতে লাগবে, তাহলে কি কি পেলাম, এই একটা বস্তু যার ভর হচ্ছে 10 কেজি, বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে 1.5 কিলো জুল পার কেজি কেলভিন, বস্তুটার টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড করতে যাচ্ছি, অর্থাৎ টেম্পারেচারে পরিবর্তন করাতে যাচ্ছি 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন প্রশ্ন হচ্ছে, বস্তুটার টেম্পারেচার তো এমনি এমনি পরিবর্তন হবে না, তার জন্য তাকে কি প্রদান করতে লাগবে, তার জন্য তাকে হিট প্রদান করতে লাগবে, অর্থাৎ হিট দিতে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, কত পরিমাণ হিট দেওয়ার পরে এই 10 কেজি ভরের বস্তুটা টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি। এই ফর্মুলা আমাদের কাজে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এই ফর্মুলার ডেরিভেশন কোথা থেকে আসলো। দেখো, তোমাদের ফর্মুলার ডেরিভেশন ইম্পর্টেন্ট নয়, জাস্ট ফর্মুলাটা জানলেই হবে, ঠিক আছে। আমরা এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়াশোনা করছি, তার জন্য আমাদের এক্সামের জন্য যতটুকু জানা প্রয়োজন আমি অতটুকুই হিসাবেই পড়াচ্ছি, ঠিক আছে। তো কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি। কিউ হচ্ছে তাপ, তো কি পরিমাণ তাপ লাগবে সেটা বের করার জন্য তুমি ভর, এম এর ভ্যালু কত 10 কেজি, সি এর ভ্যালু কত, সি মানে হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ হচ্ছে 1.5, ডেল্টা টি এর ভ্যালু কত, কত টেম্পারেচার বাড়াচ্ছ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড করছো, টেম্পারেচার বাড়াচ্ছ তুমি 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তুমি যদি এখানে ক্যালকুলেট করো, ফাইনালি যে রেজাল্টটা তুমি পাবে 6, 15, 90 নাকি, তাহলে 90, এখানে কয়টা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, দুটা শূন্য, কত ঘর আগে পয়েন্ট, এক ঘর আগে পয়েন্ট, তাহলে ফাইনালি কত থাকছে 900। 900 তাপের একক কি, তাপের একক হচ্ছে কিলো জুল হবে, যেহেতু এখানে আমরা কিলো জুল দিয়ে নিয়েছি আপেক্ষিক তাপটাকে, তার জন্য এই রেজাল্টটা আমাদের আসবে কিলো জুল। তো আমাদের পরীক্ষায় কি বলতো, এই ধরনের প্রশ্ন থাকে অনেক সময়, যে আমাদের ভর বলে দেবে, আপেক্ষিক তাপ বলে দেবে, টেম্পারেচারে কত পরিবর্তন করতে লাগবে সেটা তোমাকেও বলে দেবে, জাস্ট তোমার কাছে জানতে চাইবে যে কত তাপ প্রদান করতে লাগবে। তো বলো, এই টাইপের প্রবলেম পারবে কি পারবে না, যদি পরীক্ষায় আসে পারবে, যদি পরীক্ষায় আসে পারবে তো। তাহলে আরেকটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, করো। ধরো একটা বস্তুর ভর হচ্ছে 20 কেজি, সেই বস্তুটার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে সি দিয়ে লেখা হয়। ধরো ওই বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে 2.5, 2.5, এককটা হচ্ছে কিলো জুল পার কেজি কেলভিন। উষ্ণতা ধরো তুমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে ওটা করবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলো কি পরিমাণ তাপ প্রদান করতে লাগবে, একবার করে দেখাও তো, বলো
সবাই একবার যারা ক্লাস করছো তারা প্রত্যেকে করো, করে আমাকে উত্তরটাকে বলো যে কত টেম্পারেচার আসবে, মানে কত হিট প্রদান করতে লাগবে। করো তো, এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসে। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, করে আমাকে বলো উত্তরটা। বের করতে পেরেছো বলো? 1500 হবে দাদা। গুণ করে দিলে যা আসবে তাই আসবে আনসার। বাকি রাকেশ করেছো ভাই? কত আসছে উত্তর বলো। তোমার আসছে উত্তর? যাই হোক, আমাদের হবে এমসি ডেল্টা টি ফর্মুলা। এম এর ভ্যালু হচ্ছে এখানে 20, সি এর ভ্যালু তুমি পাবে হচ্ছে 2.5, ডেল্টা টি দেখো 10 থেকে 40 করেছো, 30 বেড়ে গেছে, ক্যালকুলেট করলে কত হবে? কত আসবে বলো? 3 দুগুণ 6, 150, 150 কটা শূন্য থাকবে? একটা, দুইটা, এক ঘর আগে পয়েন্ট, হ্যাঁ ঠিকই বলেছো। 1500 এককটা কি হবে বলো দেখি, এককটা কি আসবে? কিলো জুল, এককটা আসবে 1500 কিলো জুল। ঠিক আছে, তো এখন আমি বলছি যে এই যে সি, এটাকে যে আমরা কি বললাম আপেক্ষিক তাপ, তো আপেক্ষিক তাপের একক পরীক্ষায় জানতে চাই, হ্যাঁ আপেক্ষিক তাপের একক পরীক্ষায় জানতে চাই, সেটা আমাদের জানতে লাগবে। আপেক্ষিক তাপের একক পরীক্ষায় জানতে চাই, তো এটাকে আমি বলি আপেক্ষিক তাপের একক হচ্ছে, তোমাদের দুটো একক মনে রাখতে লাগবে আপেক্ষিক তাপের। একটা হচ্ছে কিলো জুল পার কেজি কেলভিন, একটা কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। আচ্ছা, এককটা কি করে আসলো সেটা যদি আমরা বলি, দেখো কিউ ইকুয়ালটি, আমি কি বললাম এমসি ডেল্টা টি, তাই তো? তো সি এর একক আমরা বের করবো, তাহলে সি কে তুমি যদি আলাদা করো তাহলে এখানে কি আসবে? কিউ ডিভাইডেড বাই, সি কে তুমি যদি আলাদা করো তাহলে এম ইন্টু ডেল্টা টি নিচে চলে আসবে, এম ইন্টু ডেল্টা টি নিচে চলে আসবে। তো কিউ এর একক কি হয়ে যাচ্ছে? কিউ এর একক হচ্ছে কিলোজুল বাই এম, এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, ডেল্টা টি মানে উষ্ণতা, উষ্ণতার একক হচ্ছে কেলভিন। তাহলে সি এর একক ফাইনালি কি হলো? সি এর একক ফাইনালি হলো কে কিলোজুল, কিলোজুল এই যে ডিভাইডেড বাই, মানে বাই এটাকে আমরা পার লিখবো, কেজি কেলভিন, কেজি কেলভিন। দেখো বুঝতে পেরেছো কিনা? কিলোজুল পার কেজি কেলভিন, এটা হচ্ছে কার একক? এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। তবে আপেক্ষিক তাপের আরেকটা একক তোমাদের মনে রাখতে লাগবে, এইটা তো একটা একক হয়ে গেল, কিলোজুল পার কেজি কেলভিন তো একটা একক হলো। আরেকটা একক তোমাদের মনে রাখতে লাগবে, কিলো জুলের জায়গাটা অনেক সময় কিলো ক্যালোরিও থাকতে পারে, কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি, আর নিচে কেজি কেলভিন আছে না, এই জায়গাটা কেজি কেলভিনই থাকবে, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। তাহলে কিলো ক্যালোরি পার কেজি কেলভিন এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক, আর কিলো জুল পার কেজি কেলভিন এটা হচ্ছে তোমার আপেক্ষিক তাপের একক। এই দুটাই হচ্ছে আপেক্ষিক তাপের একক। এবার প্রশ্ন হচ্ছে আপেক্ষিক তাপ তো আমরা একক জানলাম, আপেক্ষিক তাপকে ইউটিলাইজ করে আমরা অঙ্ক সলভ করলাম, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলাম। এখন প্রশ্ন হচ্ছে আপেক্ষিক তাপটা কি, সেটা আমাদের জানতে লাগবে। তো এখন আমি তাহলে আপেক্ষিক তাপ নিয়ে বলছি, ধ্যান দিয়ে শোনো। আপেক্ষিক তাপটা কি? আপেক্ষিক তাপ যেটাকে ইংরেজিতে বলা হবে স্পেসিফিক হিট, স্পেসিফিক
স্পেসিফিক হিট, এটাকে আপেক্ষিক তাপ বা এটাকে বলা হবে স্পেসিফিক হিট। শোনো, তুমি কি করেছ যে কিউ ইকুয়াল টু তুমি কি জানো, এমসি ডেল্টা টি। এবার দেখো, তুমি যদি এম এর ভ্যালু 1 নাও, কি বললাম, এম এর ভ্যালু তুমি যদি 1 নাও আর ডেল্টা টির ভ্যালু তুমি যদি 1 নাও, বক্তব্যটা কি হলো, এম এর ভ্যালু 1, ডেল্টা টির ভ্যালু 1, তার মানে এম এর ভ্যালু 1 মানে তুমি বস্তুটা নিচ্ছ একক ভরের বস্তু নিচ্ছ। কত ভরের বস্তু নিচ্ছ? একক ভরের একটা বস্তু নিচ্ছ, একক ভর ইউনিট মাসের বস্তু নিচ্ছ। একক ভর মানে 1 কেজি ভরের একটা বস্তু নিচ্ছ, ধরো একক ভরে একটা বস্তু নিচ্ছ। সেই বস্তুটার টেম্পারেচার তুমি কত বৃদ্ধি করতে চাচ্ছ? একক পরিমাণ। একক পরিমাণ বলতে ধরো তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাচ্ছ। তাহলে এম এর ভ্যালু কত পুট করব আমরা? এম এর ভ্যালু আমরা পুট করব 1, ডেল্টা টি এর ভ্যালু পুট করব কত? 1। সেক্ষেত্রে আমরা কি পাবো? কিউ ইকুয়াল টু এম এর ভ্যালু 1 সি ইন্টু ডেল্টা টি এর ভ্যালু 1। তাহলে ক্যালকুলেট করলে কিউ ইকুয়াল টু সি পেয়ে যাচ্ছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে একক ভরের কোনো একটা বস্তুর যদি আমরা উষ্ণতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাই, তাহলে সেই বস্তুটাতে যে পরিমাণ তাপ দিতে লাগবে, কি বললাম, একক ভরের কোনো একটা বস্তু তার টেম্পারেচার তুমি কত বৃদ্ধি করতে চাচ্ছ বা কত হ্রাস করতে চাচ্ছ, তার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করতে চাচ্ছ, তার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে লাগবে বা যে পরিমাণ তাপ বের করে নিতে লাগবে, তাকে ওই বস্তুটার কি বলা হবে? আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলবে। তো আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিটের তুমি যদি ডেফিনেশন লিখো, সংজ্ঞা লিখো, তাহলে সংজ্ঞাটা কেমন হবে? যে এভাবে লিখবে, কোনো কোনো বস্তুর কোনো বস্তুর উষ্ণতা কত কত পরিবর্তন করবে, কত বৃদ্ধি করবে? কোনো বস্তুর উষ্ণতা কত বৃদ্ধি করবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, আচ্ছা কোনো একক ভরের কোনো বস্তু লিখো তাহলে সুবিধা হবে। একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ কি দিতে লাগবে? একক ভরে কোনো একটা বস্তু আছে, তার উষ্ণতা তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাচ্ছ। উষ্ণতা তো আর এমনি এমনি বৃদ্ধি পাবে না, তার জন্য তোমাকে কি প্রয়োগ করতে লাগবে? হিট প্রয়োগ করতে লাগবে। যে পরিমাণ তাপ প্রয়োগ করতে লাগবে বা যে পরিমাণ তাপ দিতে লাগবে, প্রয়োগ করতে হবে, সেই পরিমাণ তাপকেই বলা হবে, সেই পরিমাণ তাপকেই বলা হবে ওই বস্তুটার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। তাকেই ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। তাহলে আপেক্ষিক তাপটা বোঝা গেছে? কাকে আমরা আপেক্ষিক তাপ বলবো? একক ভরের বস্তু নিব, ধরো 1 কেজি ভরের বস্তু নিব, তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব, আর উষ্ণতা এমনি এমনি বৃদ্ধি পাবে না, তার জন্য তাপ প্রদান করতে লাগবে, যে পরিমাণ তাপ দিতে লাগবে সেটা হচ্ছে ওই বস্তুটার কি তাপ? আপেক্ষিক তাপ। আশা করি বুঝতে পেরেছ। বোঝা গেছে? বলো, আপেক্ষিক তাপটা বোঝা গেছে? হ্যাঁ। তবে তবে তোমাদের এখানে যে জিনিসটা করতে লাগবে, আপেক্ষিক তাপ সম্পর্কে আরেকটু আমি বলে দিই। সলিডের ক্ষেত্রে আপেক্ষিক তাপ এক ধরনের পাওয়া যায়। সলিড এর ক্ষেত্রে মানে কঠিনের ক্ষেত্রে তুমি যদি আপেক্ষিক তাপের কথা বলো, স্পেসিফিক হিটের কথা বলো, স্পেসিফিক হিট, সলিডের ক্ষেত্রে স্পেসিফিক হিট তুমি এক ধরনের পাবে, ওয়ান টাইপ পাবে, এক ধরনের পাবে, হ্যাঁ, এক ধরনের পাবে, মানে ফিক্সড পাবে স্পেসিফিক হিট, মানে সলিডের ক্ষেত্রে মানে স্পেসিফিক হিটটা তুমি ফিক্সড পাবে। যেমন তামার ক্ষেত্রে স্পেসিফিক হিট ফিক্সড পাবে, লোহার স্পেসিফিক হিট তুমি ফিক্সড পাবে। বাট লিকুইডের ক্ষেত্রে স্পেসিফিক হিট দু ধরনের হয়। লিকুইড এর ক্ষেত্রে স্পেসিফিক হিট হয় দুই টাইপের, টু টাইপস হয়, দু ধরনের হয়। আমাদের সলিডেরটা অত ইম্পর্টেন্ট নয়, লিকুইডেরটা অত ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট আলোচনা করছি। তবে
আমাদের গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিটটা তোমাকে মনে রাখতে লাগবে। গ্যাসের ক্ষেত্রে তুমি যদি বলো, গ্যাসের ক্ষেত্রে তুমি কিন্তু স্পেসিফিক হিট 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের বা 4 ধরনের পাবে না। তুমি ইনফাইনাইট টাইপস পাবে, মানে অসংখ্য ধরনের পাবে, অনেক ধরনের, অসংখ্য ধরনের তুমি স্পেসিফিক হিট পাবে গ্যাসের ক্ষেত্রে। কিন্তু তার মধ্যে আমরা 2 ধরনের স্পেসিফিক হিটের কথা এখানে আমরা বলবো। এক ধরনের স্পেসিফিক হিটকে বলা হয় সিভি, আরেক ধরনের স্পেসিফিক হিটের কথা বলা হয় সিপি। এক ধরনের স্পেসিফিক হিটকে কি বলা হবে? সিভি, আরেক ধরনের স্পেসিফিক হিট হচ্ছে সিপি। তাহলে এই যে দুটা টার্ম ইউজ করা হয় কার? আপেক্ষিক তাপ বোঝানোর জন্য, গ্যাসের আপেক্ষিক তাপ বোঝানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো আমরা পড়লাম কেন? দেখো, এটা অনেক সময় এই ধরনের কোশ্চেন হয় যে গ্যাসের ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলি আপেক্ষিক তাপকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়? কোন নোটেশনগুলি আপেক্ষিক তাপকে বোঝানোর, গ্যাসের আপেক্ষিক তাপকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়? সেক্ষেত্রে অপশনে তুমি সিভি আর সিপি পাবে। তো এতটুকুকে মনে রাখানোর জন্য আমি এই পুরো বিষয়টা আগে বললাম, জাস্ট তোমার এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তুমি, তাহলে আমরা স্পেসিফিক হিট পেয়ে গেলাম। এখন আমরা জানবো যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, তার আগে এক কাজ করি, হিট ক্যাপাসিটিটাকে জানি। হিট ক্যাপাসিটি, দেখো এগুলা অত বিস্তারিত পড়া যাবে না, হ্যাঁ। আমি যতটুকু পড়াচ্ছি অতটুকুই ভালো মতো পড়ো, মানে ওইভাবে পড়ো, দেখবে যে তুমি প্রশ্নের উত্তর করতে পারবে। ঠিক আছে? তো হিট ক্যাপাসিটি এটার ফর্মুলাটা তোমাকে মনে রাখতে লাগবে যে ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ বাই ডেল টি, তার মানে উষ্ণতার পরিবর্তনে তাপের যা পরিবর্তন হবে, উষ্ণতার পরিবর্তনে তাপের যে পরিবর্তন হবে সেটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। কি বললাম বুঝতে পারলে? ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউটা হচ্ছে তাপের পরিবর্তন, আর ডেল টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাপের পরিবর্তন বাই উষ্ণতার পরিবর্তন, এটাকে ক্যালকুলেট করলে যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টটাকে কি বলা হয়? সেই রেজাল্টটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। সেই রেজাল্টটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। তো এখানে দেখো ডেল কিউ বাই ডেল টি, এবার ডেল কিউ মানে হচ্ছে এম সি ডেল্টা টি, এটা একটু করলাম। তো আমরা ডেল কিউ এর জায়গায় এক কাজ করছি, ডেল কিউ এর জায়গায় আমরা কাজ করছি এম সি ডেল্টা টি, এই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি। তো আমরা কি করছি এখানে? ডেল কিউ এর জায়গায় কার ভ্যালু বসিয়ে দিচ্ছি? এম সি ডেল্টা টি, আর নিচে কি আছে? ডেল্টা টি। দেখো তো, দেখো তো উপর নিচে ডেল্টা টি কেটে যাবে কি না? ডেল্টা টি কেটে গেল, তাহলে ফাইনালি কি থাকছে? এমসি। এমসি। তো হিট ক্যাপাসিটিকে অনেক সময় এমসি দিয়ে ডিনোট করা হতে পারে, অনেক সময় ডেল কিউ বাই ডেল টি দিয়ে ডিনোট করা হতে পারে। তাহলে ফাইনাল সামারি কি দাঁড়ালো? ফাইনাল সামারি এটা দাঁড়ালো যে হিট ক্যাপাসিটি, এটাকে আমরা কিভাবে ডিনোট করব? হিট ক্যাপাসিটিকে ডিনোট করার জন্য আমরা এক কাজ করব, ডেল কিউ বাই ডেল টি করবো, এটাকেই আরেকভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এমসি। ডেল কিউ বাই ডেল টি, এটাকে আরেকভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এমসি। ডেল কিউ বাই ডেল টি অনলাইনে কাজ শুরু করেছি। হ্যাঁ, পরে ক্লাস অনলাইন ক্লাস। কালি কখন করব? মোর সব রেকর্ড হয় তো এটে। কালি কখন করব? কালি কখন বসবো ওইটা আমি করি তো, তার মানে বন্ধন অফিসের যে টাকাটা। পরে আলোচনা করো, ক্লাসটা কমপ্লিট করো। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট বাইরে 20 মিনিট, 20 মিনিট। আচ্ছা দেখো, হিট ক্যাপাসিটি হচ্ছে ডেল কিউ বাই ডেল টি ইকুয়াল টু এমসি, তাই তো? হিট ক্যাপাসিটি হচ্ছে ডেল কিউ বাই ডেল টি ইকুয়াল টু এমসি। তো এটা দিয়েও প্রকাশ করা হতে পারে, ডেল কিউ বাই ডেল টি ইকুয়াল টু এমসি, এভাবে প্রকাশ করা হতে পারে। তো এমটা কি বললাম বলো তো?
এম হচ্ছে তোমার ভর, মাস, আর সিটা কি, সিটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে ভর আর আপেক্ষিক তাপ এটার গুণফলকে কি বলা হবে, হিট ক্যাপাসিটি বলা হবে, আপেক্ষিক তাপ। তো বুঝতে পারলে? তো এখানে আমাদের কি হয় বলো তো, অনেক সময় পরীক্ষায় জানতে চাই হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটির ফর্মুলা তোমার কাছে জানতে চাইবে কোশ্চেনে, বলে নিম্নলিখিত কোনটি হিট ক্যাপাসিটির রাশিমালা, তখন তোমরা কিন্তু পাবে অপশনের মধ্যে ভর ইন্টু আপেক্ষিক তাপ, ভর ইন্টু আপেক্ষিক তাপ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। ভর ইন্টু আপেক্ষিক তাপ এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। ঠিক আছে? তাহলে হিট ক্যাপাসিটি বের করার ফর্মুলা হচ্ছে মাস ইন্টু স্পেসিফিক হিট, মাস ইন্টু স্পেসিফিক হিট, এটা হচ্ছে হিট ক্যাপাসিটির ফর্মুলা। নেক্সট দেখো তোমাদের যেটা করতে লাগবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এক তো হচ্ছে আমরা শিখলাম হিট ক্যাপাসিটি, দেন হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দেখো হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটির মধ্যে ডিফারেন্স বুঝতে লাগবে প্রথমত। এক তো হচ্ছে হিট ক্যাপাসিটি, দুই হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই দুটো আমাদের ডিফারেন্স বুঝতে লাগবে। দেখো হিট ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডেল কিউ বাই ডেল টি, এটা দিয়ে আমরা কি বের করেছি, হিট ক্যাপাসিটি। আর তুমি যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করো তাহলে তোমাকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে ডেল কিউ বাই ডেল টি, তো তোমাকে করতে লাগবেই, মানে ডেল কিউ বাই ডেল টি তো করতে লাগবে, কিন্তু এখানে এক্সট্রা ভাবে জুড়ে দিতে লাগবে এম, এখানে এক্সট্রা ভাবে জুড়ে দিতে লাগবে এম, তাহলে তুমি কি পাবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি পাবে। তো যখন পড়বে তখন এই দুটো একসাথে পড়বে, তাহলে মনে থাকবে। এক তো হচ্ছে হিট ক্যাপাসিটি ডেল কিউ বাই ডেল টি, দুই হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডেল কিউ বাই এম ডেল টি। দেখো এতদূর ঠিক আছে? হুম। বলো এতদূর ঠিক আছে কি, বলো দেখি। হ্যাঁ দাদা। ঠিক, তাহলে নেক্সট আমরা করছি। তো আমাদের এখানে যেটা করতে লাগবে না, তোমাকে এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর হিট ক্যাপাসিটির ইউনিটগুলোকে জানতে লাগবে। এবার আমরা এদের ইউনিট নিয়ে আলোচনা করছি, একক নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হিট ক্যাপাসিটির একক সেটা আমাদের জানতে লাগবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটার আমাদের ইউনিট বা একক কিন্তু আমাদের জানতে লাগবে। তো হিট ক্যাপাসিটির ইউনিট তুমি যদি বলো সেক্ষেত্রে আমাদের ইউনিট কি আসবে বলো দেখি, তোমরাই বলো তো। ডেল কিউ, ডেল কিউ এর একক কি আসবে, জুল, জুল বা কিলো, আচ্ছা কিলো জুল আসবে না, জুল আসবে। হ্যাঁ, আর ডেল টি, ডেল টি এর একক কি, ডেল টি, ডেল টি মানে হচ্ছে তোমার উষ্ণতার একক, উষ্ণতার একক কি, কেলভিন। তাহলে হিট ক্যাপাসিটির একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, এটা মনে রাখতে লাগবে, এক্সামে জিজ্ঞাসা করে। আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি তাহলে এটার একক তোমাকে জানতে লাগবে, ডেল কিউ এর একক হচ্ছে জুল, জুল ডিভাইডেড বাই ডেল টি এর একক তো কেলভিন, সেটা তুমি জানবে। তার সাথে সাথে দেখো তো এম মানে কি, ভরের একক কি, কেজি, এটা তোমাকে জানতে লাগবে। তার মানে ইউনিটটা কি হয়ে যাচ্ছে, জুল পার কেজি কেলভিন। দেখো এতদূর ঠিক আছে কিনা। এখান থেকে মেনলি ইউনিট, মেনলি ইউনিট আর হচ্ছে তোমার তোমার যেটা লাগবে সেটা হচ্ছে রাশিমালাগুলোকে লাগবে। নেক্সট দেখো, নেক্সট যেটা করবে যে 1 ক্যালোরি, আচ্ছা এটাও কিন্তু হিটের একক, ক্যালোরি হচ্ছে হিটের একক, জুল এটা কিন্তু হিটের একক, কিন্তু এদের মধ্যে রিলেশনটা ভালো মতো জানতে লাগবে। এসআই পদ্ধতিতে হিটের একক যদি বলা হয়, এসআই পদ্ধতিতে তাপের একক কি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। আর সিজিএস ইউনিটে যদি বলি, সিজিএস পদ্ধতিতে হিটের একক কি, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ক্যালোরি। তো এটাকে আমরা ক্যাল দিয়ে লিখবো। তবে ক্যালোরি আর জুলের মধ্যে রিলেশন তোমাকে জানতে লাগবে, রিলেশন বিটুইন জুল অ্যান্ড ক্যালোরি,
জুল অ্যান্ড ক্যালোরি। জুল আর ক্যালোরির মধ্যে যে রিলেশন, সেই রিলেশন তোমাদের জানতে লাগবে। কীরকম? যে এক ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় অনেক কয়েকবার জিজ্ঞাসা করেছে। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, এটা তোমাকে মনে রাখতে লাগবে, এটা পরীক্ষায় অনেকবার তোমাদের জিজ্ঞাসা করেছে। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। নেক্সট তোমাদের যেটা করতে লাগবে, এখান থেকে যদি তুমি 1 জুলের ভ্যালু বের করো, 1 জুল ইকুয়াল টু 1 বাই কত চলে আসবে? 4.2 ক্যালোরি। এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? এটাকে ক্যালকুলেট করলে 0.24 ক্যালোরি আসবে। মানে 1 বাই 4.2, এটাকে ক্যালকুলেট করে 0.24 ক্যালোরি আসবে ইকুয়াল টু 1 জুল। তো তোমাকে 1 জুলের এককটাকে ক্যালোরিতে জানতে চাইতে পারে, কিংবা 1 ক্যালোরির এককটাকে তোমাকে জুলে জানতে চাইতে পারে। তাহলে এই দুটা রিলেশনকে তোমাকে মনে রাখতে লাগবে। আবার বলছি, কি হবে? 1 ক্যালোরি যদি বলে তাহলে উত্তর হয়ে যাবে 4.2 জুল। আর যদি বলে 1 জুল, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 0.24 ক্যালোরি। মানে জাস্ট এই রেজাল্টটা তোমাকে মনে রাখতে লাগবে। হ্যাঁ, এই রেজাল্টটাকে ভালো মতো মনে রাখবে। এই রেজাল্টটা তুলে কিন্তু পরীক্ষায় অনেকবার কোশ্চেন তোমাদের আসছে। এর সাথে সাথে আরেকটা একক মনে রাখবে, সেটা হচ্ছে বিটিইউ। ব্রিটিশ থার্মাল ইউনিট। বিটিইউ, এই ইউনিটটাকে জানতে লাগবে। এটা যে ব্রিটিশ থার্মাল ইউনিট, এটা হচ্ছে তোমার হিটের একক, মানে তাপের আরেকটা একক তোমাকে জানতে লাগবে। তাপের ব্যবহারিক একক তুমি যদি বলো, বা তাপের আরেকটা একক হচ্ছে তোমার কি? বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। কি বললাম? ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা তুলেও পরীক্ষায় কোশ্চেন অনেক সময় হয়েছে। হ্যাঁ, ব্রিটিশ থার্মাল ইউনিট, ব্রিটিশ থার্মাল ইউনিট, এটা হচ্ছে বিটিইউ। তো এখানে পরীক্ষায় জিজ্ঞাসা করে 1 বিটিইউ এর রেজাল্ট কত? 1 বিটিইউ মানে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট সমান সমান 252 ক্যালোরি। 252 ক্যালোরি, এটা মনে রাখবে। এটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করেছে এর আগে। 1 বিটিইউ এর ভ্যালু কত? 1 বিটিইউ ইকুয়াল টু 252 ক্যালোরি। 1 বিটিইউ ইকুয়াল টু 252 ক্যালোরি। দেখো মনে থাকবে কি থাকবে না? এই ডেটাগুলো পরে নোট করে নেবে। হ্যাঁ, সুন্দর করে এই ডেটাগুলো কিন্তু নোট করতে লাগবে প্রথমত, আর দ্বিতীয়ত রিভিশন দিতে লাগবে। তাহলে মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না। বুঝছো আমি কি বললাম? হ্যাঁ দাদা। ঠিক। আচ্ছা, নেক্সট দেখো, আমরা এখানে জল আর বরফ, এই দুটার আপেক্ষিক টেম্পারেচার মনে রাখবো পরীক্ষায়। কারণ স্পেসিফিকভাবে জলের আপেক্ষিক একক, জলের আপেক্ষিক ভ্যালু, আপেক্ষিক উষ্ণতার ভ্যালু, আর হচ্ছে বরফের আপেক্ষিক উষ্ণতার ভ্যালু কিন্তু জানতে চাই। হ্যাঁ, এটা মনে রাখতে লাগবে। তো মনে রাখবে, জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ। দেখো জলের আপেক্ষিক তাপ, এটা আমরা দেখো আপেক্ষিক তাপের দুটা ইউনিট আমরা পেলাম কিনা বলো? একটা হচ্ছে কিলো জুল পার কেজি কেলভিন, এই একটা একক আমরা নিয়েছি। আর আরেকটা একক নিয়েছি কি বলো তো? কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, দুটো একক নিয়েছি। তো যদি আমরা বলি যে কিলো জুল পার কেজি কেলভিনে জলের আপেক্ষিক তাপ কত, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু 4.2। এটা হবে 4.2। আর যদি বলা হয় যে কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, এই ইউনিটের ক্ষেত্রে জলের আপেক্ষিক তাপ কত, সেক্ষেত্রে কিন্তু 1। তো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করি, যে আমরা মুখস্থ করে নিই জলের আপেক্ষিক তাপ 1। দেখো স্টেট এক্সামে সবসময় না আমাদের এই ইউনিটটা তোলে, বুঝতে পেরেছো? তো তার জন্য আমরা মুখস্থ করে নিই জলের আপেক্ষিক তাপ 1। কিন্তু রেলওয়েতে তুমি যখন এক্সাম দেবে, তখন কিন্তু তোমাকে এই ইউনিটটাকে তুলবে, খেয়াল রাখবে। তো ওখানেও কিন্তু অপশনের মধ্যে 1 দেওয়া থাকবে। তো তুমি ইউনিট দেখে নিয়ে তারপরে আনসার করবে, তা নাহলে কিন্তু ভুল করে আসবে। এতটুকু আমি বলি। কেন কি, আমরা জলের আপেক্ষিক তাপ 1, জলের আপেক্ষিক তাপ 1, মানে এইভাবে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাই, ঠিক আছে? আর 1 লাইনার ফরম্যাটের বইগুলোর মধ্যে এইভাবেই লিখা আছে। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, সমস্যাটা এখানে ক্রিয়েট হয়ে যায়। আমি কিন্তু
সাবধান করে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি যে এটা তোমাকে মনে রাখতে লাগবে, নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে। হ্যাঁ, তাহলে কিলো জুল পার কেজি কেলভিন বললে 4.2 হবে আনসার, আর কিলো ক্যালোরি পার কেজি কেলভিন বললে আনসার হয়ে যাবে 1। এটা হচ্ছে জলের আপেক্ষিক তাপের একক, এটা পার্টিকুলার মনে রাখবা। আর তার সাথে সাথে মনে রাখবা বরফের আপেক্ষিক তাপ। আচ্ছা, এই দুটাকে প্রকাশ করি। দেখো, আপেক্ষিক তাপকে জেনারেলি তো সি দিয়ে ডিনোট করা হয়, তো এটাকে আমি সি দিয়ে ডিনোট করছি। আর যেহেতু জলের আপেক্ষিক তাপ, তার জন্য সিডাব্লিউ অনেক সময় এরকমও লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বরফের আপেক্ষিক তাপ। বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে তোমার, দেখো জলের যে আপেক্ষিক তাপ হবে তার অর্ধেক হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। সবসময় মনে রাখবে, জলের যে আপেক্ষিক তাপ হবে, জলের আপেক্ষিক তাপকে কি দিয়ে ডিনোট করলাম? সিডাব্লিউ। তার অর্ধেক CW/2, এই রেজাল্টটা হয়ে যাবে কার? বরফের আপেক্ষিক তাপের একক হয়েছে, মানে রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এতদূর বলো। আচ্ছা, লাস্ট আমাদের যেটা আছে সেটা একটু বলে দিই, তাহলে এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, যে ডেল কিউ ইকুয়াল টু, মনে রাখবে ল্যাটেন্ট হিট পড়াচ্ছি, ল্যাটেন্ট হিট। হ্যাঁ, ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট নিশ্চয়ই এটা ডেফিনেশন আর বলতে লাগবে না, অনেকবার বলেছি, এর আগের দিনের ক্লাসেও বলেছি, আজকেও কিছুটা আমি বলে দিলাম। তো ল্যাটেন্ট হিটের টা দেখি, ল্যাটেন্ট হিট বের করার ফর্মুলা হচ্ছে এমএল, ল্যাটেন্ট হিট কিউ ইকুয়াল টু এমএল, এটা হচ্ছে ফর্মুলা। তো এল, যেখানে এল হচ্ছে ল্যাটেন্ট হিট, যেখানে এল ইকুয়াল টু ল্যাটেন্ট হিট। দেখো তোমাকে এই পার্টটা এইভাবেই পড়তে লাগবে, ঠিক আছে, যে পড়াচ্ছি ঠিক এইভাবেই পড়ো, তাহলে তুমি প্রশ্নের উত্তর করতে পারবে। কেন বলো তো, এগুলো ডেরিভেশন অনুযায়ী তুমি যদি করতে যাও টাইম বেশি লেগে যাবে, আর ওইভাবে কোশ্চেন পরীক্ষায় আসো না। আমি যতটুকু পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি ঠিক এভাবেই পড়ো, দেখবে যে প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো কিউ ইকুয়াল টু এম এল, যেখানে এলটা হচ্ছে তোমার কি? ল্যাটেন্ট হিট। তো এখান থেকে তুমি যদি এল কে ফ্রি করো, এল কে ফ্রি করলে কি পাবে? ডেল কিউ বাই এম। এটাকে ফ্রি করলে তুমি পাবে হচ্ছে ডেল কিউ বাই এম। তাহলে ডেল কিউ মানে কি? ডেল কিউ হচ্ছে তাপ, তাপের একক কি? তাপের একক হচ্ছে তোমার কিলো ক্যালোরি বা কিলো জুল। আর ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। তাহলে কিলো ক্যালোরি পার কেজি, কিলো ক্যালোরি পার কেজি বা কিলো জুল পার কেজি, এটা হতে পারে। তাহলে এল এর একক হচ্ছে, একটা হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি বা কিলো জুল পার কেজি। এটা কার একক? ল্যাটেন্ট হিটের একক, মনে রাখবে। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত পড়ো। হ্যাঁ, এতদূর পর্যন্ত পড়ো, যতদূর পড়ালাম আজকে আমি ভিডিওটা আপলোড করে দেবো। আর যে পার্টটা বাকি আছে, কালকে যদি আমরা ক্লাস করি, নেক্সট ডে যদি ক্লাস করি, হ্যাঁ নেক্সট ডে যদি ক্লাস করি, তাহলে এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কালকে আমি কোশ্চেন আনসারও নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু তার আগে অবশ্যই তোমাকে রিভিশন দিয়ে আসতে লাগবে, রিভিশন দিয়ে আসবে, ঠিক আছে, তা নাহলে কোশ্চেন আনসার বোঝাতে পারবো না ঠিকঠাক করে। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে আজকে এত দূরই থাক। হ্যাঁ, এরও কাজ আছে তো, তো পরে তাহলে আলোচনা করা যাচ্ছে। হ্যাঁ, কালকে ক্লাস করাবো। হ্যাঁ, আজকে এত ঠিক দূরই আছে থাক, দাদা। বাড়িতে লোক আসছে তো হ্যাঁ, কয়েকজন। হ্যাঁ, তাহলে জিকে করাবো না দাদা? জিকে ম্যাথ আজকে হবে না, কালকে আমি তোমাদের ওই সন্ধ্যার থেকে পড়ানো শুরু করবো, 6:30টার থেকে, তখন আমি টানা করিয়ে দেবো। কালকে কালকে তো এমনি তোমাদের ক্লাস নেই, বাট আমি করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কালকে টানা করিয়ে দিব, আজকে একটু গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে দাদা, তাহলে আমি লেট হলাম। হ্যাঁ, ঠিক আছে। কোথায় গেল?